গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে 17ই ফেব্রুয়ারি বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় আসার পরে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে নতুন একটা উৎসাহজনক পরিস্থিতির মধ্যে পড়েছেন এমনটা দেখছি। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে, উদ্দীপনা তৈরি হয়েছে। তারা ভাবছেন যে বিএনপি ক্ষমতায় এসেছে, তাদের এখন রাজনীতি করাটা উন্মুক্ত হয়ে যাবে এবং তাদের যারা নেতাকর্মী দেশের বাইরে রয়েছেন তাদের ফেরাটা সহজ হবে। এই মর্মে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তাকে তার একটা অডিও বার্তাও আমরা ঘুরে ফিরে বেড়াতে দেখেছি, যেখানে তিনি তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন যে যেখানে আছে যার যার মতো করে সবাই দেশে ফিরবে, দেশে ফিরে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো জোরদার করবে। কিন্তু দেশে ফেরার পথে যে অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো তার মাথায় ছিল কিনা, কিংবা তিনি মনে করছেন কিনা যে শুধুমাত্র তার ফেরার ব্যাপারেই বিএনপি বাধা দেবে, অন্যদের ফেরার ব্যাপারে বিএনপি বাধা দেবে না, সেরকম একটা পরিস্থিতিতে এবার আওয়ামী লীগের একজন ডাকসাইটে নেতা সাবেক মন্ত্রী সম রেজাউল তিনি ঘোষণা দিয়েছেন যে তারা দেশে ফিরছেন। সত্যিই কি আওয়ামী লীগের নেতারা দেশে ফিরছেন? যদি দেশে ফেরেন তাহলে সেটাকে মোকাবেলা করবে বিএনপি সরকার কিভাবে? তাদেরকে কি উন্মুক্ত থাকতে দেবে নাকি তাদের সবাইকে অ্যারেস্ট করে জেলে পুরে রাখবেন? চলুন একটু বিষয়টা আলোচনা করে দেখি সম রেজাউল কি বললেন, পরিস্থিতি আদতে কি, দেশে যদি ফেরেন তাহলে আওয়ামী লীগের সেটা লাভ হবে নাকি ক্ষতি হবে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আওয়ামী লীগ নেতাদের ফেরার প্রসঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে এরকম একটা অডিও বার্তা দিয়েছেন। ভারতে তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করে এরকম নির্দেশ দিয়েছেন, দেশে ফিরতে, যে যেখানে আছে তাদেরকে দেশে ফিরতে বলেছেন। এরকমটা বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই আমরা শুনেছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা দেশে আসলেই যে তাদেরকে অ্যারেস্ট হতে হবে, জেলে যেতে হবে, ব্যাপারটা কি তার মাথায় ছিল না? আমার মনে হয় ব্যাপারটা তার মাথায় ছিল। তিনি এই মুহূর্তে মনে করছেন যে আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে না থেকে দেশে ফিরে কারাবরণ করলেও সেটা দলীয়ভাবে আওয়ামী লীগের জন্য লাভ হবে। কারাবরণ করার পরে অপেক্ষাকৃত প্রফেসর ইউনূস সরকারের চাইতে বিএনপি সরকারের আমলে জামিন পাওয়াটা সহজ হবে এবং বিএনপি সরকার প্রফেসর ইউনূসের মতো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবে না, জামিন দেবে। জামিন দিলে জামিন নিয়ে তারা রাজনৈতিক কর্মসূচি করতে পারবে, এই ব্যাপারটা তাদের ভাবনায় ছিল। কিন্তু তাদের মাথায় কি একটা ব্যাপার নেই যে তাদের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে ধরনের দুর্যোগ নেমে এসেছিল সেই দুর্যোগের প্রতিক্রিয়া বিএনপি সরকার দেখাবে, বিএনপি আওয়ামী লীগের উপরে সেম কাজটা করবে, তাদেরকে কারাগারে রাখা, মামলা মোকদ্দমা নতুন করে দিয়ে অস্থির করে দেওয়া, এই ব্যাপারটা ঘটবে। গত পরশুদিন আইনমন্ত্রী সংসদে জানিয়েছেন যে 1,40,000-এরও বেশি মামলা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল। তার মধ্যে প্রায় 25,000 মামলা এরই মাঝে উইথড্র করে নেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, এরকম তথ্য সংসদে জানিয়েছিলেন। প্রায় 1.5 লক্ষ মামলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মানে এটা একটা ম্যাসিভ ব্যাপার। সেই ব্যাপারের প্রতিশোধ কি বিএনপি নিতে চাইবে না? বিএনপি কি এখন উদারনৈতিক রাজনীতি করবে? সেটা একটা বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নের মাধ্যমেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সেই প্রশ্নের মধ্যেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম চ্যানেল এস এর সঙ্গে, বিদেশে লন্ডনের একটা চ্যানেল এস বাংলা চ্যানেল, সেই চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কবে ফিরছেন তাহলে? কবে ফিরছেন এই তারিখটা কনফার্ম করেননি। তিনি বলেছেন যে এই মুহূর্তে আমরা তারিখ নির্দিষ্ট করে বলতে না পারলেও আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই আমরা দেশে ফিরব। কি বলছেন তিনি ছোট্ট করে একটু শুনে আসুন। আমাদের মানসিকভাবে প্রস্তুতি মোটামুটি সম্পন্ন, আমরা দেশে ফিরে যাব। পূর্বে আমরা যাইনি, কারণ রাস্তাঘাটে মবের হাতে মৃত্যু হয়ে যেত আওয়ামী লীগের নেতাকর্মীদের। সেই মবের সংস্কৃতিটা যদি বন্ধ হয়, এটা আমরা আশা করছি। বিচার বিভাগকে যদি তার মতো করে কাজ করতে দেয়, তাহলে আমরা আশা করছি যে আমরা আইনি লড়াই করতে পারবো। আমাদের প্রত্যাশা জন্মেছে যে একটা রাজনৈতিক সরকার গঠিত হয়েছে, আমরা আশা করি তারা অন্তত
ডক্টর ইউনূসের মতো জঘন্যতম বর্বরচিত সন্ত্রাসী মবক্রেসির কাজটা করবে না। সে কারণে আমরা দেশে ফেরার জন্য পূর্বের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তিনি যখন দেশে ফেরার কথা বলছেন, তার মানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে যাদেরকে রাজনীতিতে প্রয়োজন তারা দেশে ফিরবেন, দেশে ফিরে তারা রাজনীতি করতে চান। সেই ক্ষেত্রে কারাবরণ করতে হবে, এটা নিশ্চিত। আর যদি শীর্ষস্থানীয় নেতারা হন, আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন এমন নেতারা হন, যেমন সমর রেজাউল, তিনি যদি হন, তাহলে কি তাকে অনেক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে না? তিনি কি মুক্ত থাকতে পারবেন? দু একটা মামলা হলে জামিন নিয়ে কি বাইরে থাকতে পারবেন, বাইরে থেকে রাজনীতি করতে পারবেন? আমার মনে হয় ব্যাপারটা অতটা সহজ হবে না। কিন্তু তার কথাই এটা অন্তত বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতারা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে 12ই এপ্রিলের পরে, এটা অনেকেই বিশ্বাস করেন। অনেকে মনে করেন সংসদের প্রথম 1 মাসের পরে প্রফেসর ইউনূসের অনেক সিদ্ধান্তই সংসদে পাশ হবে না। তার মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা জারি করা। সেটা অটোমেটিকলি 12ই এপ্রিলের পরে বাতিল হয়ে যাবে। যদি বাতিল হয়ে যায়, আওয়ামী লীগ যদি রাজনীতি করার অধিকার পায়, তাহলে দেশের বাইরে থাকা অনেক নেতাই যারা মবের ভয়, মূলত দেশের বাইরে পালিয়ে যাবার মূল কারণটা ছিল মবের ভয়, যে মব করে তাদেরকে মেরে ফেলা হবে। সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল প্রফেসর ইউনূসের 1.5 বছরে। এখন তো আর সেই মবের ভয় নেই। এখন যে ভয়টা সেটা হচ্ছে যে আইনের ভয়। মামলা হবে, মামলা মোকাবেলা করবে, কিন্তু মামলা হবে, মামলা মোকাবেলা করবে, এই ব্যাপারটা তাদের জন্য অতটা কঠিন হবে না যদি আদালতের ওপরে প্রফেসর ইউনূসের মতো মেটিকুলাস ডিজাইনে প্রভাব বিস্তার করা না হয়। যদি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা আইনমন্ত্রী ওপেন না বলেন যে কারো যেন জামিন না হয়, এই ব্যাপারটা আমি দেখছি, যেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওপেন আমরা বলতে শুনেছি যে তাদের যেন জামিন না হয়, সেই ব্যাপারটা আমরা দেখছি এবং এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ এবং আদালতকে বাধ্য করা হয়েছে জামিন না দেয়া, এবং পুলিশকে বাধ্য করা হয়েছে তা যে কোনোভাবে মানে মব করলে যে মবের শিকার হবে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর। সেই দৃশ্য যে পাল্টাবে এটা ঠিক, কিন্তু আওয়ামী লীগের আমলে বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছে, সেই নির্যাতনের ইতিহাস বিএনপি এত সহজে ভুলে যাবে, এটা আমার মনে হয় ঠিক ভাবনা হচ্ছে না। কারণ বিএনপি ইতিমধ্যে 111-এর পেছনের কারিগরদের গ্রেপ্তার করা শুরু করেছে, এবং 111-এর পরেই কিন্তু আওয়ামী লীগ সরকার 2008-এর ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতায় এসেছিল। ওই নির্বাচনকে, তার আগের 111 সরকারকে বিএনপি কোনোভাবেই মেনে নেয়নি। এটা এখন সরকার দায়িত্ব নেওয়ার 1 মাস পরেই এই গ্রেপ্তার অভিযানগুলো কিন্তু শুরু হয়েছে। এরই মাঝে অন্তত 3 জন ডাকসাইটে মানে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাকে গ্রেপ্তার করার ঘটনা আমরা দেখেছি। সুতরাং সবকিছু বিএনপি ভুলে যাবে, ভুলে গেছে, উদারনৈতিক রাজনীতি প্রদর্শন করবে, এই ভাবনাটা কতটা রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন সেই ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগ নেতারা কি দেশে ফিরতে পারবেন সহসা? দেশে ফিরে তারা রাজনীতি করতে চাইছেন, সেই সুযোগ কি বিএনপি সরকার তাদেরকে দেবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। আসসালামু আলাইকুম। 1 এপ্রিল সন্ধ্যাবেলাতেই আমরা চিঠিটি হাতে পেয়েছি, এবং শেখ হাসিনার চিঠি, ট্রাইব্যুনালের চিঠি, বিষয়বস্তু সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। তবে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে কয়েকটা বিষয়। এটা হচ্ছে, এই সময়ে কেন, ধরেন শেখ হাসিনা মামলার রায় হয়েছে আজকে প্রায় 5-6 মাস, 6 মাস হয়নি এখনো, 5-6 মাসের মতন হতে চলেছে। সেই মামলার রায়ের পরে এতদিনে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি দিয়েছে। নিশ্চয়ই এটার একটা আলাদা গুরুত্ব আছে, সেই গুরুত্ব নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাপ করব। এবং সেই চিঠিতে অনেক সময় আওয়ামী লীগের নেতারা, সোশ্যাল মিডিয়ায় যখন আওয়ামী লীগ নেতাদের বক্তৃতা শুনবেন, দেখবেন তারা বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা সাবেক বলতে মানেন না, কিন্তু আইনজীবীদের যে চিঠি, সেই চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনাকে। এবং একইভাবে, যেহেতু এই ট্রাইব্যুনাল এতদিন আওয়ামী লীগ মানে না বা আওয়ামী লীগ সমর্থকরা মানে না, কিন্তু চিঠি দেওয়া মানেই হচ্ছে ট্রাইব্যুনালের অস্তিত্বটা মেনে নেওয়া হয়েছে। শেখ হাসিনার পক্ষে চিঠি দেওয়া, ট্রাইব্যুনালের একটা অস্তিত্ব মেনে নেওয়া। এবার বোঝা যায় যে এই ট্রাইব্যুনালকে যতটা সম্ভব দেশের বাইরে থাকলেও আওয়ামী লীগ তার মতো করে এই ট্রাইব্যুনালের সঙ্গে লড়তে চায়।
এবং এটা শুধু শেখ হাসিনার মামলার জন্য লড়া, ফাঁসির বিরুদ্ধে লড়া বা সাজার বিরুদ্ধে লড়া তা নয়। আমার কাছে মনে হয় এইটার মধ্যে দিয়ে আওয়ামী লীগ জানাতে চায় যে আমরা পিছু হটিনি, আমরা এখনো চুপ হয়ে যায়নি, যে কোনো জায়গায় কোনো কিছু বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি। যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি নেপোলির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে তার বিচার করা হয়েছে এবং যেভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে। 24শে জুলাই আন্দোলন দমনের চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আইনজীবী দলের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তার মৃত্যুদণ্ডের রায় বাতিল করার দাবি জানানো হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে এই যুক্তরাজ্য ভিত্তিক এই ফার্ম এটি পাঠিয়েছে, যে ল ফার্ম কিংসলি নেপোলির পাঠানো এই চিঠিতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে তার অনুপস্থিতিতে বিচার হয়েছে সেটা আইনের লঙ্ঘন। 30 মার্চ ইমেইলের মাধ্যমে ট্রাইব্যুনালে পাঠানো এই চিঠিতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে অন্যায্য ও অবৈধ বলা হয়েছে। এ বিষয়ে ট্রাইব্যুনাল প্রধান প্রসিকিউটরের বক্তব্য জানার চেষ্টা করেছে এই news24.com। জুলাই আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশনা দেওয়ার 4 অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতা অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা হারানো শেখ হাসিনা তখন থেকেই ভারতে অবস্থান করছেন। সব অভিযোগ অস্বীকার করে সেখান থেকেই এক বিবৃতিতে তিনি বলেন, এই বিচারে তিনি কিংবা তার দলকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি। কিংসলি নেপোলির পাঠানো চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার বিচার এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে হয়েছে যেখানে আওয়ামী লীগ এবং নেতাকর্মী সমর্থকরা ছিলেন এক বৈরী পরিবেশের মধ্যে। আমি চিঠির বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে আরেকটু সংক্ষেপে আমি সামারাইজ করে আমি আপনাদেরকে জানাতে চাই, এবং সেই জায়গাটাতে বহু বিস্তারিত তথ্য এখানে এসছে। চিঠিতে পয়েন্ট টু পয়েন্ট অনেক জায়গায় বলা হয়েছে, আমরা গণতান্ত্রিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করছি। আইনজীবীরা বলছে, আমরা এই চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানাচ্ছি যে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিএ পরিচালিত বিচার কার্যক্রম অবৈধ এবং এর মাধ্যমে শেখ হাসিনাকে বিচার ও দণ্ড দেওয়া হয়েছে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, শেখ হাসিনার বিচার এমন এক রাজনৈতিক বৈরী পরিবেশে করা হয়েছে। 4 বলা হচ্ছে, এই চিঠিতে নিম্নোক্ত গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। সেখানে ক খ গ ঘ দিয়ে গ ঘ পর্যন্ত 4টা পয়েন্টে আবার বলা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতার অভাব, প্রসিকিউশনের পক্ষপাত, ন্যায় বিচার ও যথাযথ প্রক্রিয়ার অধিকার অস্বীকার, অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড প্রদান। তারপর 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, 71 সালে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা ও যুদ্ধাপরাধে মানে এই ট্রাইব্যুনালে এটা করা যেতে পারে না। 7 নম্বরে বলা হচ্ছে, 2024 সালের ঘটনাগুলো সাধারণত ফৌজদারি আদালতের আওতায় পড়ে। আমি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 8 নম্বরে বলা হচ্ছে, এর মাধ্যমে এই বিচার পূর্ণ এখতিয়ার বহির্ভূত এবং শুরু থেকে বাতিলযোগ্য। 9 বলা হচ্ছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে। এরকম বেশ কিছু পয়েন্টে গিয়ে তারা উত্থাপন করেছে এবং দাবি করা হয়েছে যে শেখ হাসিনা বেশ কয়েকটি দাবি রয়েছে। শেখ হাসিনার রায় বাতিল করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না, ভবিষ্যৎ বিচার আন্তর্জাতিক মান অনুযায়ী করতে হবে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বাংলাদেশ সরকারকে এসব লঙ্ঘন স্বীকার করে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক আদালত সহ সব আইনি পথে প্রতিকার চাইবার অধিকার সংরক্ষণ করেন। 14 দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে অনুরোধ করা হচ্ছে। বিনীত কিংসলে নেপলি এলএলপি। এই হচ্ছে মুদ্রা কথা। এখন আমার কাছে বিষয় হলো, এই যে 17 মেতে রায় হয়েছিল, আজকে এতদিন পরে শেখ হাসিনা তার আইনজীবীদের মাধ্যমে এই চিঠি পাঠিয়েছেন। এটা কি তার পলিটিক্যাল একটা প্রেশার তৈরি করাও কিনা, যে তারা একটা রাজনীতির চাপ তৈরি করতে চান এবং এই আইসিটিতে যেহেতু আরো কিছু বিচার প্রক্রিয়া চলমান থাকবে বলে বলা হচ্ছে, ফলে সেগুলোর উপরে যেন একটা চাপ সৃষ্টির কৌশল কিনা এই প্রশ্ন সহজভাবে উঠতে পারে। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু কথা বলেছি, বাংলাদেশ সরকার এবং অন্যান্য দিক থেকে এখন পর্যন্ত এই চিঠির সত্যতা নিশ্চিত করা যায়নি বা নিশ্চিত করা হয়নি। কিন্তু যাই হোক না হোক, এটা যে একটা রাজনৈতিক চাপ, এটা নিঃসন্দেহে বোধহয় বলা যায়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।